প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানি সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে সারা পৃথিবীর চোখ সেদিকে নিশ্চিতভাবেই, যেহেতু যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ, শক্তিশালী রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কিংবা আপনি কূটনৈতিকভাবে, প্রযুক্তিগতভাবে সবভাবেই তাদের প্রভাব পুরো পৃথিবীময়। সেই দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীর চোখ নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আজকে তার শপথ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে দৃষ্টি সবার। কি হতে যাচ্ছে, ট্রাম্প প্রথম ক্ষমতা গ্রহণ করেই কোন কোন বিষয়ে বিলে সাইন করবেন কিংবা কোন কোন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করবেন, এই কনটেক্সটে বাংলাদেশের বিষয়গুলো এসে যাবে। কারণ আপনারা জানেন 5ই আগস্টের ক্ষমতার পট পরিবর্তন, শেখ হাসিনাকে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রচেষ্টা, সেই চক্রান্ত, অনেকে বলছেন যে এটা একটি মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্ত, সেটি আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তিনি সহ অন্য অনেকে বিশ্বাস করছেন। এখন এটি অনেকটা পরিষ্কারও, যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধানের দায়িত্ব নিয়েছেন, সেই ডক্টর ইউনূস সহ সবাই অনেকটা স্বীকারই করেছেন যে কীভাবে তারা দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা করে সরকারকে হটিয়েছেন। সেখানে ডানপন্থী, উগ্রপন্থী সব রাজনৈতিক, বিএনপি, জামাত, এন্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল ছিল, তারা নামে বেনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তার আসলে অনেকে এটিকে জামাতের বি কিংবা সি টিম হিসাবে আখ্যায়িত করছেন। তাদেরকে সামনে রেখে, জামাতকে সামনে রেখে, পেছন থেকে জামাত, শিবির এবং বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো তার সাথে সম্পৃক্ত ছিল। মেইনলি তারা ডক্টর ইউনূসকে সামনে রেখে নেতা হিসেবে বিবেচনা করে, যদি তিনি পর্দার অন্তরালে ছিলেন, তাকে বিবেচনা করে তারা এটি ঘটিয়েছেন। এটি দীর্ঘ প্রচেষ্টার একটি অংশ। তো প্রধানমন্ত্রী এবং তার সাথে সামরিক বাহিনী যুক্ত আছে। সামরিক বাহিনী যেটি একটি, আপনি ছাত্র কিংবা সেনা অভ্যুত্থান, এটি বাংলাদেশে ঘটে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিপ স্টেটের দীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে, যার সাথে অনেকে বলছেন যে বিভিন্ন কর্মকাণ্ডে বিবেচনা করে যে আওয়ামী লীগের একটি অভ্যন্তরীণ অংশ তার সাথে যুক্ত হয়ে গেছে। এটি আমরা দেখতে পাই, কারণ হচ্ছে এই জুলাই আগস্টের যে আমরা হর্সেস মাউথ থেকে জানতে পেরেছি, 3রা অগাস্ট যখন তৎকালীন প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি, সরকারের উচ্চ পর্যায়ে যারা এই নেগোসিয়েশনে ছিলেন, বিশেষ করে সালমান এফ রহমান, মোহাম্মদ আলী আরাফাত এবং অন্য তৎকালীন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ যারা এই আলোচনায় ছাত্রদের সাথে নেগোসিয়েশনে যুক্ত ছিলেন কিংবা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, তাদেরকে মিলিটারি সেক্রেটারি নিশ্চিত করেছে যে সেনাবাহিনী সরকারের সাথে নেই। কিন্তু তারা সেটি যথাসময়ে প্রধানমন্ত্রীকে জানাননি। মোহাম্মদ আলী আরাফাত সালমান এফ রহমানকে জানাতে বলেছেন, আবার সালমান এফ রহমান আলী আরাফাতকে বলেছেন, কিন্তু তারা এমন সময়, যেহেতু একটি ক্রিটিক্যাল মোমেন্ট, অনেক নেতাকর্মী গণভবনে চলে এসছেন, তারা সেটি যথাসময়ে প্রধানমন্ত্রীকে জানাননি। কারণ যখন কেউ ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, কেউ সিসিইউতে থাকে, তার প্রতিটা সেকেন্ড, এমনকি ন্যানো সেকেন্ডও গুরুত্বপূর্ণ। সেই যথাসময় যথা পদক্ষেপ তারা নিতে পারেননি, প্রধানমন্ত্রীকে যথা পরামর্শ দিতে পারেননি, এবং সার্বিকভাবে একটি সেনা বিদ্রোহ, একটা রক্তপাতহীন সেনা বিদ্রোহ ঘটে গিয়েছে, যার মধ্য দিয়ে ইউনূস গভর্নমেন্ট ক্ষমতা আবির্ভূত হয়েছে, ক্ষমতায় পাদপ্রদীপে চলে এসছে। 6 মাসের ক্ষমতার মূল্যায়ন এখন জনগণ করা শুরু করেছে অলরেডি। তারা বড় বড় কথা বলে সবার বাক স্বাধীনতা, সবার মানবাধিকার কিংবা আপনার সংস্কারের কথা বলছেন, কিন্তু যখন দেশের অর্থনীতির অবস্থা খারাপ থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়, মানুষের জীবনের নিরাপত্তা কিংবা আপনি কর্মসংস্থান, লক্ষ লক্ষ কর্মসংস্থান যখন আজকে মানুষ কর্মহীন হয়ে যায়, হাজার হাজার ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়ে যায়, আমরা একজন উদ্যোক্তা ব্যবসায়ীকে যখন বলতে শুনি চ্যানেল আই 3য় মাত্রা, যে আজকে দ্রব্যমূল্যের দামের চেয়েও নারীর শরীরের দাম সুলভ হয়ে যায়,
মানে তাহলে দেশের পরিস্থিতি কি অবস্থা আছে আজকে? মানুষ যখন সন্ধ্যার পরে রেস্টুরেন্টে খেতে যেতে ভয় পাচ্ছে, রাত বিরাতে ঘুরাতে, এটা তো অকল্পনীয় ব্যাপার। পুরো দেশে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলছে, অর্থনৈতিক বিশৃঙ্খলা মানুষের মধ্যে। শুধু তারা সংস্কার নিয়ে আছেন আর হয়তোবা পলিটিক্যাল পারসিকিউশন, কারা ছাত্রলীগকে নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, নির্বাচনের বাইরে রাখবেন, এই আলাপ নিয়ে আছেন। দেশের এখন তারা আরেকটা চিন্তা আছেন, ইউনূস গভর্নমেন্ট, যেটুকু শুনতে পাচ্ছি, কীভাবে সেফ এক্সিট নেওয়া যায়। ইতিমধ্যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে উল্লেখ করেছেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এই অঞ্চলে কাজ করছে এবং তারা বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন, অবিলম্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচন দেখতে চায়। এই পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের এই পরিপ্রেক্ষিতে আরেকটি কথা বলা যায়। একই সাথে দ্য হিন্দুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, যিনি ছাত্রদের সাথে এই প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন, তাকে দায়িত্ব দিয়েছেন, তিনি ছাত্রদের সাথে নেগোসিয়েশনে ছিলেন। তিনি তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং আইনমন্ত্রী আনিসুল হক, তিনজন ব্যক্তি যখন ছাত্রদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন, তখনই অনেকে এটি উষ্মা প্রকাশ করেছেন, কারণ তাদের তিনজনেরই মাঠের রাজনীতির কোনো ব্যাকগ্রাউন্ড নেই। নফেল সাহেব এসেছেন, তার বাবা মহিউদ্দিন চৌধুরীর বিখ্যাত রাজনীতিবিদ, তার ব্যাকগ্রাউন্ড থেকে। আলী আরাফাত একটি থিঙ্ক ট্যাঙ্ক সুচিন্তা ফাউন্ডেশন থেকে দায়িত্ব নিয়ে সরাসরি মাঠের রাজনীতি না করে দায়িত্ব নিয়েছে, এবং তিনি তার দায়িত্বের চেয়ে তার মন্ত্রণালয়ের এখতিয়ারের বাইরে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলছেন। তিনি সব ক্ষেত্রে নাক গলাচ্ছিলেন পার্টির মধ্যে। তিনি পার্টির সেকেন্ড ইন কমান্ডের মতো ভূমিকা অবতীর্ণ হয়েছেন। এদিকে সালমান এফ রহমানও একই ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যখন আমরা আলী আরাফাতকে দেখতে পাই ছাত্রদের সাথে নেগোসিয়েশনে যাচ্ছেন, তিনি গোয়েন্দা সংস্থা, পুলিশ, তারপরে এদিকে ডিপ্লোমেটিক সব জায়গায় তিনি মাথা ঘামানোর চেষ্টা করছেন। আসলে তিনি একজন মানুষ কখনো সব বিষয়ের বিশেষজ্ঞ হতে পারেন না, কিন্তু তিনি সেটা দেখানোর চেষ্টা করেছেন। তো এখন আমরা নফেল সাহেবের বিষয়টা নিয়ে একটু আসছি। নফেল যেটি দাবি করছেন যে future of Bangladesh depends on Trump attitude towards Yunus-led interim government. এটা একটু অবাক হয়ে গেছে আমরা, কারণ একজন রাজনৈতিক, যার ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা আছে, আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী রাজনীতি, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন, আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী গণমানুষের সংগঠনের একজন নেতা এই ধরনের কথা বলবেন যে বাংলাদেশের ভবিষ্যৎ, ইউনূস গভর্নমেন্টের ভবিষ্যৎ নির্ধারিত হবে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির উপরে। অর্থাৎ ইউনূস গভর্নমেন্টের ভবিষ্যৎ মানে হলো তার সাথে আওয়ামী লীগের ভবিষ্যৎ জড়িত। বাংলাদেশের কি ক্ষমতার পাদ প্রদীপে আসবে, সেটি কি জামাত নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাতের সি টিম, তারা আসবে, নাকি বিএনপি আসবে, বা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ কীভাবে মাঠের রাজনীতিতে, এই মুহূর্তে আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সবাইকে হামলা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, হত্যা মামলা দেওয়া হচ্ছে, কোনো নেতাকর্মী যেখানে পাওয়া হচ্ছে সেখানেই মব ইনজাস্টিস বা মব কিলিং করা হচ্ছে। এই বিষয়গুলো সামনে, সেখানে আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ইউনূস সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে কিনা, বা আওয়ামী লীগে এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। কারণ যদি নেতারা নির্বাচন করতে না পারেন, কিংবা মাঠে থাকতে না পারেন, ক্যাম্পেইন করতে না পারেন, কর্মী না থাকতে, তাহলে তো আওয়ামী লীগ নির্বাচনে গিয়েও খুব সুবিধা করতে পারবেন না। সেখানে নফেল সাহেব যে স্ট্র্যাটেজি, কোন কথা সাক্ষাৎকারে বলতে হবে, কোন কথা আসলে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত হিসাবে ক্লোজ ডোর মিটিংয়ে বলতে হবে, সেটি জানছেন না বা জানবেন না, এটি অবাক করে। তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, পরিকল্পনা শিক্ষামন্ত্রী ছিলেন, এবং তিনি নেগোসিয়েশনে ছিলেন। তো এটা আসলে তার রাজনৈতিক পরিপক্কতার অভাব স্পষ্ট করে কিনা, অনেকে সেটা প্রশ্ন তুলেছেন ওনার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে। কারণ অন্য একটি দেশের প্রেসিডেন্ট বাংলাদেশের ইউনূস গভর্নমেন্টকে হটিয়ে দিবে, কিন্তু কিংবা ইউনূস গভর্নমেন্টকে হটাতে হলে জনগণের জনবিস্ফোরণ প্রয়োজন। যেমন জুলাই আগস্টে আমরা দেখেছি শুধু মার্কিন সরকারই শেখ হাসিনা সরকারকে হটাতে পারে, তার সাথে সেনাবাহিনী যুক্ত হয়েছে, তার সাথে জামাত শিবির বিএনপির অংশ যুক্ত হয়েছে। তো একটি সরকারকে
গণবিস্ফোরণের বুকে বা গণঅভ্যুত্থানের মুখে সরাতে হলে জনগণকে সম্পৃক্ত করতে হয়, সেখানে তিনি কেন শুধুমাত্র মানে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ কিংবা তার দৃষ্টিভঙ্গিকে সামনে আনলেন, এত গুরুত্ব দিয়ে দেখাচ্ছেন, এটি আমার কাছে বড় একটি প্রশ্নের দাবি রাখে আসলে। তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আওয়ামী লীগ কি জনমানুষের প্রতি আস্থা রাখবে না? আওয়ামী লীগ কি শুধু ডোনাল্ড ট্রাম্পের উপর আস্থা রাখবে? তিনি এটি বলে কি আওয়ামী লীগের গণতান্ত্রিক যে চরিত্র, আওয়ামী লীগের যে ওই দীর্ঘ সেই স্বাধিকার থেকে স্বাধীনতা 1947 থেকে দীর্ঘ 71 যে দলটির নেতৃত্বে ভাষা আন্দোলন, স্বাধীনতা, শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 হয়েছে, তার পরবর্তী যত বাংলাদেশে যত 54 বছর যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেটি নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে। সেই দলের একজন নেতা এত কেন্দ্রীয় পর্যায়ের নেতা কিংবা ক্যাবিনেট মিনিস্টার এই ধরনের কথা বলবেন, যেটি আসলে আওয়ামী লীগের অতীতের সাথে এবং তার একজন দায়িত্বশীল নেতা হিসেবে এটার সাথে যায় না। তিনি কেন বললেন, যেটি আসলে তার নেতাকর্মীরা, সাধারণ তৃণমূলের নেতাকর্মীদেরও হতবাক করেছে, বিশ্লেষকদেরও হতবাক করেছে। এটি আসলে এখন ব্যাখ্যার দাবি রাখে যে তিনি আসলে এটি কেন বলেছেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নির্বাচিত হওয়ার পরে এই সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছিলেন যে তিনি তখন তার ঘনিষ্ঠ ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন হেরে গেলেন, তখন তার এই ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের নির্বাচনকে একটি অন্ধকার সময় হিসেবে আখ্যায়িত করেছেন। তো এবং ট্রাম্প সেটি জানেন, এবং ট্রাম্প তার নির্বাচনের আগে টুইট করেছিলেন যে বাংলাদেশে কীভাবে মাইনরিটি পারসিকিউশন হচ্ছে এবং বিশেষ করে হিন্দু পারসিকিউশন হচ্ছে, বাংলাদেশকে একটি পুরো রাষ্ট্রকে একটি কেওয়াস স্টেট হিসেবে তুলনা করেছেন। তো একটি কনসিকুয়েন্সেস তো অবশ্যই থাকবে সেটি, কারণ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব পলিসি আছে, তার একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে চায়নাকে কন্টেইন করার জন্য, সেখানে বাংলাদেশকে তারা একটা গুরুত্বপূর্ণ পার্টনার মনে করে। কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যেই দৃষ্টিভঙ্গি ছিল, যেখানে ডোনাল্ড লু, পিটার হাস সহ অ্যান্টনি ব্লিংকেনরা তারা যেভাবে অপারেট করেছে সাউথ এশিয়ায়, এখন বর্তমানে যেহেতু ট্রাম্প প্রশাসন কীভাবে অপারেট করে সেটা আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আগামী সামনের দিনগুলোতে। এবং আমরা আশা করছি সাংবাদিকরা বা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বোদ্ধারা ফার্দার ব্যাখ্যা চাবেন আমাদের মহিবুল হাসান চৌধুরী নওফিলের কাছে। তিনি কেন অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে দেওয়া কিংবা এই সরকারের সমস্ত সফলতা ব্যর্থতা কিংবা তাদের অভ্যুত্থান কিংবা তাদেরকে এখান থেকে ক্ষমতাচ্যুত করা, তাদের এখান থেকে চলে যাওয়া, সেফ এক্সিট নেওয়া কিংবা সেফ এক্সিট না পাওয়া, এটা নিয়ে শুধু ট্রাম্প সরকারের দৃষ্টিভঙ্গির উপর কেন এত জোর দিচ্ছেন, এটা আমি একটু অবাক হচ্ছি। অন্যরাও আশা করি তিনি তার জবাব দিবেন। আপনারাও পরবর্তী বিষয়ের জন্য অপেক্ষা করুন। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।